নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রতিবেদনের যে বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে ত্রিপুরার রাজ্য রাজনীতি। ত্রিপুরার রাজ্য রাজনীতির বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং ত্রিপুরার রাজ্য রাজনীতির ইতিহাস কি রয়েছে, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব আমি। প্রথমেই বলে রাখি, গত 1 থেকে 2 সপ্তাহ ধরে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে নতুন এক মোড় এসেছে। ত্রিপুরার রাজ্য রাজনীতিতে নতুন এক দলের উদ্ভব হয়েছে। সেই নতুন দল হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাঠে খেলা দেখানো শুরু করে দিয়েছে। তারা একের পর এক তাদের বড় বড় নেতা মন্ত্রীরা রাজ্যে আসছেন, রাজ্য সফর করছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের কর্মসূচি চালিয়ে গেছেন। এবং তাদের সফর শেষে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সামনে একান্তভাবে ওনারা রাজ্যের যে অবস্থা রয়েছে, ত্রিপুরা রাজ্যের কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এবারে তাদের এই যে রাজ্য সফর, তাদের যে এই রাজনৈতিক কলাকৌশল, সেটা নিয়ে আজকের আমাদের এই আলোচনা। 2018 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাই তার ঠিক 1 বছর আগেই বিজেপির উত্থান হয়েছিল ত্রিপুরা রাজ্যে। কিভাবে বিজেপির উত্থান হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক ত্রিপুরা রাজ্যে সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন। সেখানে সুনীল দেওধর থেকে শুরু করে টিঙ্কু রায় এবং বিপ্লব দেব, যিনি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্বরা সেখানে ত্রিপুরা রাজ্যে তাদের প্রতিনিধি পাঠান। এবং আমরা বলতে পারি যে রাজনীতির যে বর্তমান ধরন রয়েছে সেটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। রাজনৈতিক বর্তমান যে ধরন রয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ, অর্থাৎ আমরা বলতে পারি 5Gর স্পিডে কিন্তু চলছে এই রাজনীতি। আগে আমরা দেখতে পেতাম যে রাজনৈতিক ক্ষেত্রে একটা শিষ্টাচার রয়েছে, সেই শিষ্টাচার এখন আর লক্ষ্য করা যায় না। এখনের রাজনীতি হচ্ছে কে কার আগে তার ক্ষমতা প্রদর্শন করতে পারবে। ক্ষমতার লড়াইয়ে প্রত্যেক দল লড়ে যায়, সেখানে জনগণ কিন্তু অনেকটা ভোগান্তির শিকারও হন। আমাদের ত্রিপুরা রাজ্যের কথা যদি আমরা বলি, তাহলে বিগত কিছুদিন ধরে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট রাজ্যে অবস্থান করছে। সে জায়গায় পশ্চিমবঙ্গ থেকে একের পর এক বড় বড় নেতা মন্ত্রীরা আসছেন আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে আসার ওনাদের একটাই কারণ রয়েছে, ত্রিপুরার মাটিতে এবারে তারা খেলতে চান। আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন মন্ত্রীরা আসেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক, সেখানে আমরা দেখতে পাই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তকে। তাদের মতো নেতৃত্বকে সেখানে সুপ্রিমো অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাদেরকে পাঠান ত্রিপুরা রাজ্যে তাদের নতুন দল প্রতিষ্ঠিত করার জন্যে। বিজেপির যেভাবে উত্থান হয়েছিল ত্রিপুরা রাজ্যে, সেই পরিকল্পনার মাফিক তৃণমূল কংগ্রেস সেই পরিকল্পনার ভিত্তিতে হাঁটতে চাইছে। আমরা কেন এই বিষয়টা বলছি? কারণ তৃণমূল কংগ্রেস চাইছে যে 1.5 বছরের মধ্যে 2023 বিধানসভা নির্বাচনের শুধুমাত্র 1.5 বছর বাকি রয়েছে। তৃণমূল কংগ্রেস চাইছে সেই 1.5 বছরে যেভাবেই হোক লড়তে হবে এবং লড়ে জিততে হবে। তাদের কিন্তু এই পরিকল্পনা রয়েছে। এবারে আমরা যদি দেখি 2018 বিধানসভা নির্বাচনের সময় বিপ্লব দেব সেখানে আসেন এবং সেই নির্বাচনের সময় বিপ্লব দেবকে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে পাঠান এবং সেখানে একের পর এক সেখানে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে তখনকার বিরোধী দল তথা আজকের শাসক দল বিজেপি। আমরা দেখতে পাই 25 বছরের বাম শাসনের অপসারণ ঘটে 2018 সালের বিধানসভা নির্বাচনে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাই সেখানে কিভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসতে শুরু করেন এবং তারা চেষ্টা করেন যাতে 2018 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে। ঠিক একই পথ ধরে তৃণমূল কংগ্রেসও হাঁটতে চাইছে। অর্থাৎ 2018 সালে বিজেপির যে অবস্থান ছিল, 2023-এ কি সেই অবস্থান পেতে চলেছে তৃণমূল যেভাবে বিজেপির পথ ধরে হাঁটছে সেভাবেই কিন্তু ত্রিপুরাতে তৃণমূল একই পথে হাঁটছে। তবে কি 2023-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস
বিজেপি যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছিল সেই পরিকল্পনা মোতাবেক তারা হাঁটতে চাইছে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। অতএব বলাই যেতে পারে যে সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভাই বোন, কারণ তারা একই পথ অনুসরণ করে কিন্তু চলছেন। হতে পারে দল আলাদা, হতে পারে সেখানে নেতৃত্ব আলাদা, কিন্তু পথ কিন্তু একটাই। ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি 25 বছরের বাম শাসন। সেই 25 বছরের বাম শাসনের যে নীতি ছিল সেখানে আমরা দেখতে পাই রাজনৈতিক শিষ্টাচার ছিল, কিন্তু বর্তমান যুগে রাজনীতির ধরন কিন্তু অনেকটাই পাল্টে গেছে। সেখানে বলা যেতে পারে 5G স্পিডে সেই রাজনীতি চলছে। সেখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, তার পাশাপাশি যে আঞ্চলিক দলগুলি রয়েছে তারাও কিন্তু ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে হাঁটছে। তারা লড়াই করছে 2023 বিধানসভা নির্বাচনে গদিতে বসার জন্য। আদৌ কি তাদের এই লড়াই সফল হবে সেটা কিন্তু দেখার বিষয়। আমাদের রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের আমরা ভিত দেখতে পাইনি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল লড়েছিল ঠিকই, কিন্তু তারা কিন্তু সেখানে ক্ষমতা প্রদর্শন করতে পারেনি। বলা যেতে পারে যে তৃণমূলের একনিষ্ঠ কর্মীর কিন্তু অভাব রয়েছে ত্রিপুরা রাজ্যে। তারপরও কেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মোড় ত্রিপুরাতে আসতে চলেছে? পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে আবারও গদিতে বসেছে মমতা ব্যানার্জি। ঠিক একইভাবে ত্রিপুরাতে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেহেতু ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সেই ভিত নেই, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরাতে কোনো একনিষ্ঠ কর্মী নেই, তাদের কোনো সংগঠন নেই, কিন্তু তারপরেও তারা আত্মবিশ্বাসী। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেখানে তাদের ক্ষেত্রে বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছেন যারা প্রচার করছেন। আমরা দেখতে পাই বিগত দিনে ত্রিপুরা রাজ্যে একের পর এক নেতা মন্ত্রী আসছেন, তারা প্রচার চালাচ্ছেন। তৃণমূলের কোনো ভিত ত্রিপুরা রাজ্যের আগে ছিল না। আমরা যদি রাজনীতির ইতিহাসের কথা বলি তাহলে সেই রাজনীতির ইতিহাসে তৃণমূল কংগ্রেসকে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারপরও যেখানে বিধানসভা নির্বাচনের 1.5 বছর আর বাকি রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে কোমর বেঁধে লেগেছে খেলার জন্যে 2023 নির্বাচনে, 2023 বিধানসভা নির্বাচনে খেলার জন্যে। কিন্তু বিজেপি যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, রাজ্যে বিজেপির সংগঠন রয়েছে, রাজ্যে বিজেপি শাসক দল, সেই মোতাবেক কেন্দ্রেও বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে, সেখানে বিজেপিকে এত সহজেই হাল ছেড়ে দিল, বিজেপিকে এত সহজেই হাল ছাড়বে সেটা কিন্তু দেখার বিষয়। আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেস লক্ষ্য কাদের দিকে করছে। তৃণমূল কংগ্রেসের আসল ভোট ব্যাংকের রাজনীতি এখন আমরা বিশ্লেষণ করব। পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি 0 থেকে 75-এ পৌঁছেছে, সেই মোতাবেক তৃণমূল কংগ্রেস ও ত্রিপুরাতে 0 থেকে তাদের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে, নাকি যে বিষয়টা উঠে এসেছে যেখানে শুধুমাত্র 6% ভোট পাবার লক্ষ্যেই এবার ত্রিপুরাতে নিশানা দাগছে তৃণমূল কংগ্রেস। এই দুটো বিষয় কিন্তু অনেকটাই গভীর। কারণ কেউ বলছেন সেখানে শুধুমাত্র 6% ভোটের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে নিশানা করছে। আবার তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবে বিজেপি পশ্চিমবঙ্গে 0 থেকে 75-এ গিয়ে পৌঁছেছে, সেইভাবেই তৃণমূল কংগ্রেসও 0 থেকে শুরু করে 2023 বিধানসভা নির্বাচনে তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছবে। তৃণমূল কংগ্রেসের কি লক্ষ্য রয়েছে? তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোনো সংগঠন তৈরি করতে পারেনি, বা তাদের এর আগে কোনো সংগঠন ছিল না। তাহলে তৃণমূল কংগ্রেস এত আত্মবিশ্বাসী কি করে? আমরা যদি তাদের কলাকৌশলের দিকে নজর দিই, তাদের কি পরিকল্পনার দিকে নজর দিই, তাহলে আমাদের বিভিন্ন সূত্র মারফত যে খবর আসছে, সেখানে বামপন্থী নেতাদের, ত্রিপুরা রাজ্যে বামপন্থীর অর্থাৎ সিপিআইএমের যে নিষ্ক্রিয় অবস্থান আমরা বলতে পারি, সেই নিষ্ক্রিয় অবস্থানকে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করতে পারে। আমরা দেখেছি গত 25 বছর ধরে বামপন্থী শাসন চলছিল ত্রিপুরা রাজ্যে, সেখানে রাজনৈতিক শিষ্টাচার ছিল। তার পরবর্তী সময় 2018 সালের নির্বাচনে বিজেপির উত্থান হয়, এবং এবারে 2023-এর নির্বাচনে কাদের উত্থান হবে সেটা দেখার বিষয়। তৃণমূল কংগ্রেস চাইছে
বামপন্থী অর্থাৎ সিপিআইএম এর যে একাংশ ভোট রয়েছে, সিপিআইএম এ যে 15% কমিটেড ভোট রয়েছে, সেই ভোট ব্যাংক ছাড়া অন্যান্য যে ভোট রয়েছে সেই ভোটকে তারা কিন্তু লক্ষ্য করছে। তার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, আমরা দেখতে পেয়েছি তৃণমূল রাজ্যে আসার পর প্রথমেই যে সবচেয়ে বড় যোগদান সভা হয়েছিল সেখানে যোগ দিয়েছেন সুবল ভৌমিক। সুবল ভৌমিক যিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপর তিনি গ্রামীণ কংগ্রেসে গেলেন, তারপর তিনি বিজেপিতে আসলেন, আবারও কংগ্রেসে গেলেন এবং তারপর কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আবারও তৃণমূলের দিকে হাঁটলেন তিনি। তৃণমূলের পতাকা হাতে নিয়ে আমরা দেখতে পাই সেখানে তৃণমূলে যোগদান করেন। সুবল ভৌমিকের পাশাপাশি আমরা দেখতে পাই এনএসইউ প্রেসিডেন্ট, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবারে ত্রিপুরা রাজ্যের যে বিরোধী শিবির ছিল বাম এবং কংগ্রেস, তাদের ভোটকে কি লক্ষ্য করছে তৃণমূল কংগ্রেস এবং সেই ভোটকে কেন্দ্র করে কি 2023-এর বিধানসভা নির্বাচনে এগিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস? তাহলে বলাই যেতে পারে 2018 সালের নির্বাচনে বিজেপি যে স্ট্র্যাটেজি বা যে পরিকল্পনা সেখানে ব্যবহার করেছিল, সে একই পরিকল্পনা ব্যবহার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীদের মুখে আমরা কিন্তু একটা কথা শুনতে পাই, সেখানে আমরা দেখি তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা আসেন পশ্চিমবঙ্গ থেকে, তাদের মধ্যে একজন ছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়। ঋতব্রত কিন্তু আগে বামপন্থার একজন সাংসদ। ওনাকে ত্রিপুরা রাজ্যে আসার কি কারণ রয়েছে, ওনার ত্রিপুরা রাজ্যে আসার কি কারণ রয়েছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলা যেতে পারে সিপিআইএম এর যে একটা ভোট রয়েছে, সিপিআইএম এর যে একাংশ ভোট রয়েছে, সেই ভোটটাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে সেখানে কি আনার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু দেখার বিষয়। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বামপন্থী নেতৃত্বরা যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই দুর্বল। আমরা অনেক নেতাদের মুখে শুনতে পাই, তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বদের মুখে আমরা শুনতে পাই যে সেখানে তারা বামপন্থীর অনেক প্রশংসা করেন। ত্রিপুরা রাজ্যে 25 বছরের যে সিপিআইএম পার্টি সেখানে শাসক দল হিসেবে ছিল, তাদের কিন্তু অনেক প্রশংসা আমরা শুনতে পাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের মুখ থেকে। তাহলে সেটা কি কোনো স্ট্র্যাটেজি হতে পারে যারা সিপিআইএম দলে ছিলেন তাদেরকে তৃণমূল কংগ্রেসে আনার জন্য? আমরা শুনতে পাই সেখানে ঋতব্রত মুখোপাধ্যায় তিনি বলেন যে মমতা ব্যানার্জির থেকে বড় কোনো বামপন্থী নেতা ভারতবর্ষে নেই। এই কথার তাহলে মানে কি? তাহলে কি যে সিপিআইএম ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংককে নিশানা করছে তৃণমূল কংগ্রেস? তাহলে বলাই যেতে পারে 2018 সালের নির্বাচনের পুনরাবৃত্তি আবারও আমরা 2023 সালে দেখতে পেতে চলেছি। কারণ সেখানে বিজেপির যে অবস্থান ছিল, আজকে তৃণমূল কংগ্রেসের, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সেই অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় বিজেপি যেভাবে তৈরি করা একটা জনসাধারণকে ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছিল, সেভাবেই তৃণমূল কংগ্রেসও আজকের দিনে দাঁড়িয়ে তৈরি করা একটা সংগঠন থেকে বা একটা কোনো দল থেকে, নির্দিষ্ট কোনো দল থেকে তাদের সেই ভোট ব্যাংক আদায় করার চেষ্টা করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বর্তমান ত্রিপুরাতে শাসক দলের ভূমিকায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেস নব্য বিরোধী, আমরা বলতে পারি নব্য বিরোধী হিসাবে তাদের জন্ম ঘটেছে ত্রিপুরা রাজ্যে। তারা কি তাহলে একই থালার এদিক এবং ওদিক? কারণ তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু একই রকম, তাদের যে পথ সেটা কিন্তু একই রকম এবং তারা যে পদ্ধতিতে ভোট আদায় করার চেষ্টা করছে, তারা যে পদ্ধতিতে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে, যেভাবে অ্যাগ্রেসিভভাবে রাজনীতির খেলা খেলছে, সেটা দেখে কিন্তু বলাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই থালার এদিক এবং ওদিক। এবারে আমরা আসছি জনসাধারণের ব্যাপারে। জনসাধারণ সেখানে কি ভাবছে? তারা কিন্তু একদিকে ভোগান্তির শিকার হচ্ছে, কারণ ত্রিপুরা রাজ্যে সেখানে বিরোধী দলে যারা যুক্ত রয়েছেন, যে জনসাধারণ বিরোধী দলকে সমর্থন করছেন, তাদের দেখা যাচ্ছে বিভিন্ন তাদের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে। সেখানে বাইক বাহিনী, গুন্ডা বাহিনী থেকে শুরু করে অনেকেই তাদের উপর আক্রমণ আনার চেষ্টা করছে। ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে কিন্তু সেখানে জনসাধারণ ভোগান্তির শিকার। তারা কোন দিকে যাবেন সেটা ভেবে পাচ্ছেন না। তারা যদি শাসক দলে থাকেন
তাহলে ভালো কথা। কিন্তু যদি তারা কোনো বিরোধী দলকে সমর্থন করেন তখনই কিন্তু তাদের বিভিন্ন আক্রমণের শিকার হতে হয়। সেই একই পরিস্থিতি যদি আমরা পশ্চিমবাংলার দিকে দেখি, পশ্চিমবাংলায় সেখানে শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিরোধী শিবিরে রয়েছে বিজেপি। সেখানেও তৃণমূল কংগ্রেসের যারা সমর্থিত কর্মীরা রয়েছেন, শাসক দলের যে কর্মীরা রয়েছেন, শাসক দলে যুক্ত যে জনসাধারণ রয়েছেন, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু সেই একইভাবে বিরোধী শিবিরে অর্থাৎ বিজেপির শিবিরে যে জনগণ কাজ করছেন, যে কর্মকর্তারা কাজ করছেন, আমরা দেখতে পাই সেখানে তাদের ওপর বিভিন্ন আক্রমণ আনার চেষ্টা করা হচ্ছে, তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। তাহলে এটা কি শুধু বিরোধী এবং শাসকের লড়াই? জনগণের স্বার্থ তারা একেবারেই ভুলে গেছেন। ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে জনগণের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থের কথা কোনো দলই কিন্তু একেবারেও ভাবছে না। ত্রিপুরা রাজ্যে যেভাবে শাসক দল কাজ করছে, ত্রিপুরা রাজ্যে যেভাবে শাসক দলে রয়েছে বিজেপি, সেভাবেই পশ্চিমবঙ্গে বিরোধী দলে রয়েছে বিজেপি। ত্রিপুরা রাজ্যে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, সেই একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গেও বিরোধীরা আক্রান্ত হচ্ছেন। তাহলে যে পরিকল্পনা বা তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি আমরা বলতে পারি, সেটা জনগণের স্বার্থে একেবারেই ব্যবহৃত হচ্ছে না। জনগণ সেখানে কোথায় লাভবান হচ্ছেন? কারণ আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে সেখানে কিন্তু যারা জনগণ রয়েছেন, সেই জনগণরা কিন্তু যারা বিরোধী শিবিরে রয়েছেন তারা কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন। পশ্চিমবঙ্গেও যেমন সেখানে বিরোধী দল আক্রান্ত হচ্ছে এবং ত্রিপুরাতেও সেখানে বিরোধী দল আক্রান্ত হচ্ছে। এবং গত কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছি সেখানে তৃণমূল কংগ্রেসের যারা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে এসেছেন তাদের উপর কিছু দুষ্কৃতীরা আক্রমণ চালায়। কে বা কারা সেটা এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি রাজ্য পুলিশ প্রশাসন। কিন্তু তৃণমূলের অভিযোগ রয়েছে যে সেখানে শাসক দল তাদের উপর আক্রমণ আনার চেষ্টা করছে, শাসক দল তাদের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, শাসক দলের যে কর্মীরা রয়েছে তারাই তাদের উপর আক্রমণ আনার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পেয়েছি সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেখানে যে নেতাকর্মীরা ছিলেন তাদের উপর আক্রমণ আনার চেষ্টা হয়েছে। তাহলে সেটাকে শুধু আক্রমণের লড়াই, সেটা কি বিরোধী এবং শাসক দলের লড়াই, নাকি জনগণের স্বার্থে গণতান্ত্রিক লড়াই? সেটা কিন্তু বিশাল প্রশ্ন। কারণ রাজনৈতিক স্বার্থে জনগণ সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবারও যদি আমরা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে সেখানে আবারও বলতে হয় যে ত্রিপুরা রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ভিত নেই। তাদের লক্ষ্য হচ্ছে যারা অন্যান্য দলে রয়েছে, দল বিরোধী থাকা সত্ত্বেও যারা দলে রয়েছে তাদেরকে টানা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য। সেখানে বাম কংগ্রেস যে বিরোধী রয়েছে, বাম এবং কংগ্রেস, সেই বাম কংগ্রেসে যে বিরোধী পক্ষ রয়েছে তাদের দলে থাকা যে ভোটাররা রয়েছে তাদেরকে টানা কিন্তু তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য। গত বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে বাম অর্থাৎ সিপিআইএম, সেই সিপিআইএম দল কিন্তু 40% সেখানে তারা ভোট পেয়েছে। এবং তার পরবর্তীতে আমরা যদি লোকসভা নির্বাচনের সঙ্গে যদি সেটাকে আমরা তুলনা করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো সেখানে কিন্তু অনেক যে ভোটের যে পার্সেন্টেজ রয়েছে সেটা কমে গেছে। লোকসভা নির্বাচনে বামপন্থীরা বুঝে গেছেন যে তাদের খেলা এবারে শেষ, এবং লোকসভা নির্বাচনে সিপিআইএম দলের যে ভূমিকা সেটা কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে যে ত্রিপুরার রাজনীতিতে সিপিআইএম দলের কি ভূমিকা রয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে লোকসভা নির্বাচনের দুটো জায়গা রয়েছে সেখানে কিন্তু বিজেপি সেখানে জয়ী হয়েছে, এবং বামপন্থীদের অর্থাৎ সিপিআইএম এর যে ভোট ব্যাংক ছিল, তাদের যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে, সেটা 40% থেকে 15%-এরও নিচে নেমে এসেছে। তারপর আমরা যদি ধরি কংগ্রেসের কথা, কংগ্রেস দল বিধানসভা নির্বাচনে তাদের কোনো আসন ছিল না এবং লোকসভা নির্বাচনেও তারা লড়াই করেছে, কিন্তু শেষমেশ শেষ রক্ষা হয়নি। এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে সিপিআইএম এবং কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার। এবং আরেকটা বিষয় যদি আপনাদের বলি, তাহলে সেখানে শাসক দলেরও কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন মত বিরোধের সৃষ্টি হয়েছে।
শাসক দলের মধ্যে দুটো দল তৈরি হয়েছে, বিপ্লবপন্থী এবং সংস্কারপন্থী। সেখানে ভিতরগত কোনো কারণে তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। শাসক দলের সেই দুই পন্থী যারা রয়েছেন তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে এবং সেই ঠান্ডা যুদ্ধকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস চাইছে যে কিছু সংখ্যক সেখানে যে বিধায়করা রয়েছেন তারা আগেও তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি তারা যোগদান করেন, তাদেরকে আবার দলে আনার চেষ্টা চলছে। এবং সে শাসক দল যে দুভাগে বিভক্ত হয়েছে, বিপ্লবপন্থী এবং সংস্কারপন্থী, তাদের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ চলছে বা তাদের মধ্যে যে মতবিরোধ চলছে, সেই মতবিরোধটাকে আরো বড় করে তুলতে চায় তৃণমূল কংগ্রেস এবং তার থেকে মুনাফা অর্থাৎ লাভ পেতে চায় তৃণমূল কংগ্রেস। এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো ভিত নেই বা কোনো সংগঠন নেই ত্রিপুরা রাজ্যে। তারপরও তারা কিভাবে এত আত্মবিশ্বাসী, তার কারণগুলি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যে প্রথমত তারা অ্যাগ্রেসিভলি ভাবে, যেভাবে বিজেপি সরকার 2018 সালের আগে অ্যাগ্রেসিভলি ভাবে সেখানে রাজনীতি করেছিল, তারাও কিন্তু সেভাবে রাজনীতিটা করছে এবং সেখানে তারা চাইছে যে তৈরি করা যে ভোট ব্যাংক, অন্যান্য দলের, অন্যান্য বিরোধী দলের তৈরি করা যে ভোট ব্যাংক রয়েছে সেটা যাতে তারা পায় এবং সেখানে যাতে তৃণমূল কংগ্রেস লাভবান হয়। আমাদের সূত্রের মারফত যে খবর রয়েছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অনেকবারই বলেছেন যে তারা চাইছেন একজন উপজাতি মুখ্যমন্ত্রী। এবারে আপনাদের সামনে এই বিষয়টা বিশ্লেষণ করব যে উপজাতি মুখ্যমন্ত্রী বলতে তারা ঠিক কাদের দিকে লক্ষ্য ছুটছেন। সেখানে প্রথমত হতে পারে সিপিআইএমের প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী, তিনি একটা মুখ হতে পারেন উপজাতির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। অপর যে মুখটা রয়েছে, তিনি আমাদের রাজ্যের বর্তমান রাজনীতির পরিস্থিতিতে অনেকটাই কিন্তু পরিচিতি পেয়েছেন। সেখানে যিনি কংগ্রেস থেকে নতুন একটা দল তৈরি করেছেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উপজাতি মুখ্যমন্ত্রীর আরেকটা মুখ যদি আমরা বলি তাহলে সেখানে অবশ্যই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুখ আসছে, কারণ বিগত 1 বছর আগেও তিপ্রামথা দলের কোনো অস্তিত্ব ছিল না। সেখানে হঠাৎ করে একটা দল গঠন, তারপর এডিসি নির্বাচনে সাফল্যের সাথে জয়লাভ করে তিপ্রামথা এবং সেই তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে শক্তিশালী একটা রাজনৈতিক দল রয়েছে বা যে শক্তিশালী রাজনৈতিক ওনার জীবন রয়েছে, সেখানে উপজাতি মুখ্যমন্ত্রী হিসাবে কি আগামী দিনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আমরা দেখতে পাবো? তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী সেখানে অনেকবার উঠে এসেছে যে উপজাতি মুখ্যমন্ত্রী চাই ত্রিপুরা রাজ্যে এবং তাদের অনেক আগের দাবি ছিল যে একজন উপজাতি মুখ্যমন্ত্রী হোক ত্রিপুরার। সেখানে দুটো মুখ আমরা দেখতে পাই, এক হচ্ছে সিপিআইএমের প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী এবং অপরদিকে হচ্ছেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গত 3 বছর আগে আইপিএফটিকেই ভরসা করে বিজেপি গদিতে বসেছিল, সেই আইপিএফটি কিন্তু এখন একদম নিষ্ক্রিয় হয়ে গেছে। এডিসি নির্বাচনের পর কিন্তু আইপিএফটি তাদের যে রাজনৈতিক ভিত সেটা কিন্তু নড়ে গেছে এবং সেখানে অনেকাংশেই সেখানে শক্তিশালী হয়ে উঠেছে তিপ্রামথা। তাহলে কি তৃণমূল কংগ্রেস সেই তিপ্রামথার যে সুপ্রিমো রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার দিকেই লক্ষ্য করছে? সেটা কিন্তু দেখার বিষয়। রাজনীতিতে শক্তি কিন্তু স্থায়ী থাকে না। গত 3 বছর আগে যেখানে বিজেপির ত্রিপুরা রাজ্যে কোনো ভূমিকা ছিল না, সেখানে 2018 সালের নির্বাচনে বিজেপি সরকার সাফল্যের সাথে জয়লাভ করে। সেভাবে আমরা দেখতে পাই আইপিএফটি, তিপ্রামথা যে আঞ্চলিক দলগুলি রয়েছে তারাও কিন্তু এই কম সময়ের মধ্যেই তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছে। সেভাবেই কি এই 1.5 বছরে অর্থাৎ 2023 নির্বাচনের আর 1.5 বছর মাত্র বাকি, সেই 1.5 বছরে কি তৃণমূল কংগ্রেসও শক্তিশালী হয়ে উঠবে? সেটা কিন্তু দেখার বিষয়। এবং বিজেপি এবং তৃণমূলের যে পরিকল্পনা, বলা যেতে পারে যে তৃণমূল বিজেপি থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা সেটা কি 1.5 বছরে প্রকাশ পাবে? এবং বিগত দিনে তৃণমূল কংগ্রেসের একের পর এক যে রাজ্য সফর হয়েছে সেই রাজ্য সফরটা কতটুকু সফল,
সেই বিষয়ে যদি আমরা বলি তাহলে কিছুদিনের অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক সফর অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ থেকে সেখানে বড় বড় নেতা মন্ত্রীরা, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তিনিও কিন্তু রাজ্য সফরে এসেছেন। একের পর এক পশ্চিমবঙ্গের বড় বড় নেতা মন্ত্রীদের যে রাজ্য সফর, সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই নিয়ে দুবার রাজ্য সফরে আসেন এবং বলা যেতে পারে একেবারে বিপ্লব দেবের উপর অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যান যে 1.5 বছর পর তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে। এত আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের যে সফর ছিল, সেই সফরটা কতটুকু সফল হয়েছে সেটা আমরা বলবো। আমরা যে বিশ্লেষণ করেছে সেই বিশ্লেষণের মাধ্যমে বলাই যেতে পারে যে তাদের যে সফর, সেই সফরটা কিন্তু অনেকাংশেই সফল হয়েছে। কেননা এই কিছুদিনের মধ্যেই কিন্তু শাসক দলের যে নেতা মন্ত্রীরা ছিলেন তাদের মধ্যে তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং তৃণমূল কংগ্রেসের আগমনের ফলে শাসক দলের মধ্যে কিন্তু একটা গুঞ্জনের সৃষ্টি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস, যেখানে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো ভিত নেই, যেখানে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন নেই, কোনো সাংগঠনিক কর্মস্থল নেই, সেখানে তৃণমূল কংগ্রেসের এই সফর বলা যেতে পারে অনেকটাই সফল। কারণ তৃণমূল কংগ্রেস চেয়েছিল তারা অ্যাগ্রেসিভলি ভাবে সেখানে রাজনৈতিক খেলা খেলুক এবং তার প্রতিরোধ গড়ে তুলুক শাসক দল। শাসক দল কিন্তু সেখানে অনেকাংশে প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেখানে জাতীয় যে সংবাদ মাধ্যম রয়েছে সেই জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে কিন্তু উঠে এসেছে ত্রিপুরার রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে। এই জাতীয় সংবাদ মাধ্যম কিন্তু চেয়ে বসে রয়েছে যে ত্রিপুরার রাজনৈতিক কি পরিস্থিতি রয়েছে, সেটাই কিন্তু চেয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে জাতীয় রাজনীতিতেও যেন ত্রিপুরার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেটার ছাপ উঠে আসুক। আমরা দেখতে পেয়েছি রাজ্য সফর শেষে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সেখানে দিল্লিতেও তার বিরোধিতা করেছেন। তার একমাত্র কারণ হচ্ছে ত্রিপুরার যে রাজ্য রাজনীতি, সেই রাজ্য রাজনীতির চিত্রটা যাতে জাতীয় রাজ্য রাজনীতিতে জাতীয় সংবাদ মাধ্যমে উঠে আসে, সেটা তৃণমূল কংগ্রেস চেয়েছিল এবং সেক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা রাজ্যের শাসক দল অর্থাৎ বিজেপির ভূমিকা যদি আমরা লক্ষ্য করি তাহলে তারাও কিন্তু 2023 সালের বিধানসভা নির্বাচনে একেবারেই বসে থাকবে না, কারণ তাদের ওপর রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু যথার্থভাবে সাহায্য করবে, যথার্থভাবে চেষ্টা করবে যাতে করে 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি আরও ক্ষমতাশালী হয়ে ওঠে। কেন্দ্রীয় নেতৃত্বরাও কিন্তু সেখানে রাজ্য সফরে আসবেন সেটা কিন্তু বলাই যেতে পারে, কারণ ত্রিপুরায় বিজেপি সরকার রয়েছে, সেখানে কেন্দ্রেও বিজেপি সরকার রয়েছে, অর্থাৎ ডাবল ইঞ্জিন। সেখানে ডাবল ইঞ্জিনের সরকারও কিন্তু থেমে থাকবে না এবং তারাও চেষ্টা করবে, তৃণমূল কংগ্রেস হোক বা অন্যান্য বিরোধী দল হোক, তারা যে নিয়ম নীতি নিয়ে, যে আগ্রাসন নীতি নিয়ে রাজনৈতিক মাঠে নেমেছে, সেভাবেও কিন্তু বিজেপি অর্থাৎ রাজ্যের শাসক দল চেষ্টা করবে পুনরায় গদিতে বসার এবং সেক্ষেত্রে বিপ্লব দেব অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকাংশেই সাহায্য করবে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এর আগেও আমরা দেখেছিলাম 2018 সালে যখন নির্বাচন হয়েছিল তখন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং বড় বড় যে কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারাও কিন্তু ত্রিপুরা রাজ্য সফরে আসেন এবং 2023-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু আবারও বিজেপি সেখানে গদিতে বসার 100% চেষ্টা করবে এবং যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু 100% চেষ্টা করবে যাতে করে বিজেপি আবারও সেখানে ত্রিপুরায় ক্ষমতায় ফিরে আসে। এবারে দেখার 1.5 বছরে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন নতুন করে তৈরি করতে পারে নাকি সেখানে আবারও 2023 সালের নির্বাচনে শাসক দল আবারও ক্ষমতাশালী হয়ে ওঠে। ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু জাতীয় যে সংবাদ মাধ্যম রয়েছে জাতীয় স্তরে বর্তমানে উঠে এসেছে। জাতীয় স্তরের শিরোনামে কিন্তু ত্রিপুরা একমাত্র লক্ষ্য। ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিতে কি চলছে সেটা কিন্তু জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ 2023 সালের নির্বাচনের আগে যে 1.5 বছর রয়েছে, সেই 1.5 বছরে
কতটুকু পাল্টাবে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিটি, সেই গোটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও বিশ্লেষণে আসব। আপাতত আজকের এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। পরবর্তী সময়ে বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।